সেনাবাহিনী একটা সিগন্যাল ইতোমধ্যে সরকারকে দিয়ে দিয়েছে যে আমরা এই হত্যাযজ্ঞের সাথে সেনাবাহিনীকে আর কোনোভাবে আমরা ইনভলভ করতে পারবো না। কারণ সেনাবাহিনী যদি হত্যাযজ্ঞের সাথে জড়িত হয় তাহলে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি হয়ে যাবে, তখন সেটা হত্যাযজ্ঞের পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি। কারণ সেনাবাহিনীকে যেভাবে নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছিল, মানে অ্যাজ লাইক পুলিশ, বিডিআর, বিজিবি যেভাবে গুলি করছে, যেভাবে হত্যাযজ্ঞ করছে, যেভাবে ছাত্রলীগ যুবলীগ হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেগুলোকে প্রশ্রয় দেওয়া বা সহযোগিতা করা যদিও সেনাবাহিনী কিছুটা করেছে। কারণ 16,000 পুলিশ যে নিয়োগ করা হয়েছে এরা চাকরি হারানোর ভয় পাচ্ছে। এরা চাকরি হারানোর ভয় পাচ্ছে কারণ ক্ষমতা পরিবর্তন হলে তারা তো ভুয়া ঠিকানায় চাকরিতে ঢুকেছে। তারা তো গোপালগঞ্জের ঠিকানা বা ফরিদপুরের ঠিকানা বা নড়াইলের ঠিকানা বা বাগেরহাটের ঠিকানায় তারা কিন্তু চাকরিতে ঢুকে নাই। তারা চাকরিতে ঢুকেছে হলো ঢাকা জেলার ঠিকানায়। কারণ ঢাকা জেলায় সাধারণত পুলিশে কেউ ঢুকতে। দর্শক যে একটা প্রশ্ন করলেন যে পুলিশ যে ট্যাক্সের পয়সা দিয়ে এই যে প্রকাশ্যে গুলি করছে, হত্যা করছে, এটা আসলে মূলত গত 16 বছরে যেভাবে নিয়োগ হয়েছে, যদিও বলা হয়েছিল যে 44% মেধা কোটা, কিন্তু আসলে কোনো মেধা কোটায় কোনো নিয়োগ হয় না। এটা 100-তে 101%। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফ্যামিলি বা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়া কেউ চাকরি পায় নাই। এবং সবচেয়ে বেশি সর্বনাশ করেছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান। উনি ঢাকা জেলার এসপি ছিলেন 5 বছর এবং ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন 3 বছর। এই 8 বছরে ঢাকা জেলার যেহেতু লোক সংখ্যা বেশি, প্রতি 6 মাস অন্তর অন্তর 1000 করে পুলিশ নিয়োগ করেছে। তার মানে এই 8 বছরে উনি 16 বার নিয়োগ করেছেন 16,000 পুলিশ। এই মূলত এই 16,000 পুলিশকে নিয়োগ দিয়েছে গোপালগঞ্জ থেকে অথবা গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বাগেরহাট এবং ক্ষেত্র বিশেষে নড়াই। এই জেলাগুলোতে নিয়োগ দিয়েছেন এবং তাদের অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে ঢাকা জেলার এই যে ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং ঢাকা শহরে যে আরো 50টা মেট্রোপলিটন থানা আছে, এদের ভিতরে কোনো না কোনো ঠিকানা ইউজ করে এই হাবিব সাহেব এদেরকে নিয়োগ দিয়েছে। মূলত এরা কিন্তু কোনো না কোনো হাবিব সাহেবকে টাকা পয়সা দিয়ে, উৎকোচ দিয়ে এবং রাজনৈতিক বিবেচনায় তারা জমি বিক্রি করে হয়তো গ্রামে 1-2 বিঘা জমি ছিল বা কিছু ছিল, এগুলো বিক্রি করে ধার দেনা করে তারা চাকরিতে ঢুকেছে। এখন সমস্যা হলো যে আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে ওই অনেক সময় সম্পদের মানে তার ছেলেকে হত্যা করবে, মানে ছেলের থেকেও সম্পদের মূল্য অনেক বেশি। আমি আমার ব্যক্তি জীবনে আমি যখন চাকরি করেছি পুলিশে, আমি সার্কেল এসপি থাকা অবস্থায় আমি দেখেছি যে দেখা গেল যে 2 জনের সাথে সম্পদ নিয়ে গন্ডগোল, হয়তো গ্রামের কৃষি জমি 10 কাঠা জমি, সেই ক্ষেত্রে দেখা যায় নিজের ছেলেকে খুন করে ওই পার্শ্ববর্তী যে প্রতিবেশী তার সাথে যে 10 কাঠা জমি নিয়ে যে গন্ডগোল, তাদের বিরুদ্ধে মামলা দেয় এবং মামলা দিলে যখন পুলিশ তাকে আটক করে হত্যা মামলা, একটা পর্যায়ে কম্প্রোমাইজের প্রস্তাব দেয় যে আমি মামলা উইথড্র করে নিব অথবা আমি মামলায় সাক্ষী ঠিক মতো দিব না, কিন্তু জমি আমাকে লিখে দিতে হবে। এটি কিন্তু আমার ব্যক্তি জীবনে, চাকরি জীবনে কিন্তু আমি পেয়েছি। আমার কাছে যেটা মনে হয় যে এই যে 16,000 পুলিশ যে নিয়োগ করা হয়েছে এরা চাকরি হারানোর ভয় পাচ্ছে। এরা চাকরি হারানোর ভয় পাচ্ছে কারণ ক্ষমতা পরিবর্তন হলে তারা তো ভুয়া ঠিকানায় চাকরিতে ঢুকেছে। তারা তো গোপালগঞ্জের ঠিকানা বা ফরিদপুরের ঠিকানা বা নড়াইলের ঠিকানা বা বাগেরহাটের ঠিকানায় তারা কিন্তু চাকরিতে ঢুকে নাই। তারা চাকরিতে ঢুকেছে হলো ঢাকা জেলার ঠিকানায়। কারণ ঢাকা জেলায় সাধারণত পুলিশে কেউ ঢুকতে চায় না, মানে এই পদগুলো মূলত খালি থাকে। এখন মানুষ হত্যা করার জন্য তো বেশি পুলিশ লাগে না। এই 16,000 পুলিশ তো হাবিব সাহেবের কাছে লিস্ট আছে, যেহেতু উনি পুলিশকে নিয়ন্ত্রণ করেন। উনি হয়তো ডিএমপিতে পোস্টিং করেছেন হয়তো 5,000, প্রত্যেকটা মেট্রোপলিটনে হয়তো পোস্টিং করে রেখেছে 2,000 করে বা 1,000 করে, প্রত্যেকটা জেলা শহরে পোস্টিং করছে 500 করে। এরা মূলত এই চাকরি হারানোর ভয়ে অথবা শেখ হাসিনা যদি পরিবর্তন হয় অথবা তার হাবিব স্যার যদি জেলে যায়, তাহলে তারা চাকরি হারানোর ভয়ে তারা কিন্তু এই খুন খারাপিগুলো কিন্তু বেশি করছে। এই কারণে দেখেন যে আজকে আপনার এই যে টকশোতে ঢুকতে আমি দেখলাম আমাদের পুলিশের একজন এডিশনাল ডিআইজি, ভেরি সিনিয়র র্যাঙ্কিং অফিসার মনিরুজ্জামান টুকু, সে তার ফেসবুকে পোস্ট দিয়েছে এবং সেটা বলেছে যে এটা নিকৃষ্ট স্বৈরাচার। মানে সরকার যে কাজ করে, সে কিন্তু এখনো চাকরিতে আছে, সে কিন্তু আমার মতো রিটায়ার্ড না, সে কিন্তু চাকরিতে আছে এবং কালের কণ্ঠ এটা নিয়ে একটা ভিডিও করেছে এবং তাকে নিয়ে একটা নিউজ করেছে এবং তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি যে এখন তো চাকরিতে আছেন, আপনি এডিশনাল ডিআইজি, ভেরি সিনিয়র র্যাঙ্কিং অফিসার, আপনি এই ধরনের মন্তব্য করলেন। তো বলেছে আমি এটা সজ্ঞানে এই মন্তব্যটা করেছি এবং পুলিশ যেভাবে নির্যাতন করছে এবং যেভাবে বর্বরতা চালাচ্ছে
এটা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যদিও আমার চৌধুরী ফখরুল মিলন ভাই তথা আওয়ামী লীগ স্পেন্সাররা হয়তো মেনে নিবে এবং তার আলোচনার প্রস্তাব দিয়ে যাই আলোচনা করো না কেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখো, আওয়ামী লীগের ক্ষমতায় রাখো, এসে তোমরা আলোচনার একটু আগডুম বাগডুম করো। এটি কিন্তু ঘটেছে। মনিরুজ্জামান টুকু আজকের পত্রিকায় দেখা কালের কণ্ঠে সেটা কিন্তু বড় আকারে নিউজ এসেছে এবং সে চাকরিতে আছে। আমি জানি যে সরকার তাকে সাসপেন্ড করবে এবং এমন হতে পারে যে তাকে আটকও করতে পারে। তার মানে এই যে এই ধরনের একজন সিনিয়র কর্মকর্তাও এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে। তার মানে পুলিশ যে কাজগুলো করছে সবই যে পুলিশের 99% আমি বলতে পারি 99% না হলেও 95% পুলিশ কিন্তু এগুলো পছন্দ করছে না। আমার পুলিশে ফোর্স হচ্ছে 2 লক্ষ। 2 লক্ষের ভিতর 5% হলো 10,000। আপনি যদি 10% ধরেন তাহলে 20,000। তো এক হাবিবি তো গত 8 বছরে নিয়োগ করেছে 16,000। তো তার মানে এই যে 20,000 লোক দিয়েই তো এই কাজগুলো করানো হচ্ছে। একইভাবে কিন্তু সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবিতেও গত 16 বছরে বেছে বেছে আওয়ামী লীগ ফ্যামিলি ছাড়া কিন্তু নিয়োগ দেওয়া হয় নাই। তো যদিও আর্মি, পুলিশ, বিডিআর এগুলোতে অবশ্য ভুয়া ঠিকানায় চাকরি পাওয়া যায় না, বাট তারা ওই আওয়ামী ডিএনএ থেকে তারা চাকরি নিয়েছে। কিন্তু হাবিব সাহেব এই কাজগুলো করেছে গত 8 বছরে। এই কারণে এই হত্যাযজ্ঞগুলো কিন্তু বেশি হচ্ছে। আর আপনি যেটা বললেন যে সেনাবাহিনীর কি অবস্থান পরিবর্তন হয়েছে কিনা, ডেফিনেটলি সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি। কারণ সেনাবাহিনীকে যেভাবে নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছিল, মানে অ্যাজ লাইক পুলিশ, বিডিআর, বিজিবি যেভাবে গুলি করছে, যেভাবে হত্যাযজ্ঞ করছে, যেভাবে ছাত্রলীগ, যুবলীগ হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেগুলোকে প্রশ্রয় দেওয়া বা সহযোগিতা করা যদিও সেনাবাহিনী কিছুটা করেছে। কারণ 18 তারিখে বা 19 তারিখে সেনাবাহিনীকে যখন নামানো হয়েছে তখন তাদের উপস্থিতিতেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। তো এটা কিন্তু সেনাবাহিনী কোনোভাবে এটা দায় এড়াতে পারে না। কারণ আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি চুপ থাকেন, সাইলেন্ট থাকেন, এটাও কিন্তু একটা অপরাধ। এটাও আমাদের দণ্ডবিধিতে এটাও কিন্তু একটা অপরাধ যে আপনি কোনো কাজ, আপনাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি অমিট করলেন বা অমিশন বা সাইলেন্ট যদি থাকেন, এটাও ফৌজদারি আইনে বলা হয় হচ্ছে এটা অপরাধ। তার মানে সেনাবাহিনীও কিন্তু ওই অপরাধের দায়ে তারা কিন্তু দোষী। এখন এটা মন্দের ভালো, কারণ সেনাবাহিনী যত খারাপ হোক না কেন আমরা তাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী ভাবি। কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশে সেনাবাহিনী হলো আমাদের সর্বশেষ আশ্রয়স্থল। কারণ সেনাবাহিনী যদি জনগণের পাশে না আসে, যদি জনগণের পক্ষ না নেয়, তাহলে স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা ডিফিকাল্ট হয়। যদিও এটা ইম্পসিবল না, কারণ আফগানিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন নজিবুল্লাহর ভাই ছিলেন জেনারেল শাহাপুর আহমেদ জাই। তিনি কিন্তু জনগণের পক্ষ নেন নাই। পরবর্তীতে নজিবুল্লাহ ক্ষমতাচ্যুত হওয়ার পরে নজিবুল্লাহ এবং সেনাপ্রধানকে জনগণ প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাদের লাশ 48 ঘন্টা লাইট পোস্টে ঝুলিয়ে রেখেছিল। এখন সেনাবাহিনীর যে এখন যে অবস্থান, আমি মনে করি এটা তারা জনগণের পক্ষ নিয়েছে এবং আমার ধারণা যে এটা হয়তো আরো 2-4 দিন পরে গেলে হয়তো বোঝা যাবে। আলটিমেটলি হয়তো সেনাবাহিনী একটা সিগন্যাল ইতোমধ্যে সরকারকে দিয়ে দিয়েছে যে আমরা এই হত্যাযজ্ঞের সাথে সেনাবাহিনীকে আর কোনোভাবে আমরা ইনভলভ করতে পারবো না। কারণ সেনাবাহিনী যদি হত্যাযজ্ঞের সাথে জড়িত হয় তাহলে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি হয়ে যাবে, তখন সেটা হত্যাযজ্ঞের পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। এই কারণে শেখ হাসিনা যত তাড়াতাড়ি পদত্যাগ করে, যদি আজকে আমি ঘুম থেকে উঠে যদি শুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন অথবা উনি পদত্যাগ করেছেন, অথবা এই যে আমি যে সংবিধানের 3টা ফর্মুলা বললাম, এই ফর্মুলার মাধ্যমে উনি যদি কালকে পার্লামেন্টের অধিবেশন ডেকে কেয়ারটেকার গভর্নমেন্টের বিল 1 ঘন্টায় পাশ করে কালকে সন্ধ্যায় যদি উনি পদত্যাগ করেন, তাহলে হত্যাকাণ্ডের ইতি ঘটে। উনি যে অপরাধ করেছেন এটা যদি পরবর্তী বিচারের মুখোমুখি হয়, এটা যদি অপরাধ প্রমাণিত হয় ওনার সাজা হবে। যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে উনি অন্য রাজনীতিবিদ বা ওই যে বিরোধী দলের রাজনীতিবিদ হিসেবে যেভাবে ওই যে রাজনীতি করছেন ওইভাবে রাজনীতি করবেন। কারণ ক্ষমতা তো চিরস্থায়ী না। যারা পাওয়ারে আসবে তারাও ভুল করবে, ভুল করলে উনি আবার ক্ষমতায় আসবেন। এটা এটা আমি মনে করি এবং আমি দোয়াও করি যে শেখ হাসিনার যেন আজকে রাতে শুভ বুদ্ধির উদয় হয় এবং উনি যেন আর হত্যাযজ্ঞ না চালায়। কারণ পরিস্থিতি যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেনাবাহিনী তার থেকে সমর্থন ইতোমধ্যে উইথড্র করে ফেলেছে এবং সেনাবাহিনী যদি সমর্থন উইথড্র করে ফেলে তাহলে শুধু এই মেসেজটা যদি জনগণের ভিতর চলে যায়, তাহলে কিন্তু পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হলফ করে বলছি, সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে এবং জনগণের ভিতর যদি এই মেসেজটা চলে যায়,
it will take 72 hours to defeat the whole police, BGP and rapid action battalion.